পশ্চিমবঙ্গের রাজনীতিতে এখন যেটা আলোচনা হচ্ছে, এখন যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে এসআইআর। আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর নিয়ে যেন একটা নাটক শুরু হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি কি বলছে, আপনারা দেখতে পাচ্ছেন তৃণমূল কি বলছে, আপনারা শুনেছেন বামপন্থীরা কি বলছে। এবিপি আনন্দের স্টুডিওতে এসআইআর নিয়ে আলোচনা হচ্ছিল। সুজন চক্রবর্তী এবিপি আনন্দের স্টুডিওতে গিয়েছিলেন, ধামাকা করেছেন, এমন কিছু তথ্য সামনে রেখেছে, তৃণমূলের পোল খুলে দিয়েছে। এসআইআর ঝুড়ি ঝুড়ি অভিযোগ, কত ভুয়ো ভোটার্স, কত মৃত ভোটার্স। উনি বলছেন শুধু যাদবপুর কেন্দ্রেই নাকি 20,000-এর ওপরে মৃত ভোটার্স রয়েছে। উনি বলছেন যদি গোটা পশ্চিমবঙ্গে সার্ভে করা হয় তাহলে দেখা যাবে 70 থেকে 90 লক্ষ এমন রয়েছে ভুতুড়ে ভোটার্স, ভুয়ো ভোটার্স। এরা কাদের ভোট দিত? যাই হোক, সময় বেশি নষ্ট করব না। সুজন চক্রবর্তীর কথাগুলো আপনাদের শুনতে হবে, দামি কথা, প্রতি কটা কথার পেছনে ওনার যুক্তি রয়েছে। ওনার কথাগুলো শুনুন, তারপরে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। যে 2002 সালে আমাদের রাজ্যে শেষবার এসআইআর হয়েছিল, তখন এবিপি আনন্দে জন্ম না হওয়ায় আমি সেই সময়কার আনন্দবাজার পত্রিকা, দ্য টেলিগ্রাফ এবং অন্যান্য সমস্ত সংবাদপত্রের কাটিং আজ আপনাদের সামনে হাজির করছি, তার কারণ গোটা বিষয়টা আপনাদের মনে করিয়ে দেব বলে। এসআইআর এর প্রক্রিয়ায় 2002 সালের 4 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল এ রাজ্যের খসড়া তালিকা, খসড়া ভোটার তালিকা। তাতে পশ্চিমবঙ্গের ভোটার কমেছিল 69 লক্ষ। লক্ষ্য করুন, 69 লক্ষ। 50 লক্ষ ভোটারকে তাদের ঠিকানায় খুঁজে পাওয়া যায়নি, হয় ভুয়ো নাম ছিল, নয়তো তারা স্থানান্তরিত হয়েছিলেন, এবং 19 লক্ষ ভোটার মারা গেছিলেন। 5ই ফেব্রুয়ারি অর্থাৎ ঠিক তার পরের দিন এই খসড়া ভোটার তালিকা যবে প্রকাশিত হলো, তার পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে দাবি তুলেছিলেন যে বামফ্রন্ট সরকার ভেঙে দিয়ে নতুন নির্বাচন করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি ছিল যে 2001-এর ভোটে তৃণমূল জোটের থেকে বামফ্রন্ট এগিয়ে ছিল 36 লক্ষ ভোটে। সুতরাং 69 লক্ষ ভোটার যদি বাদ পড়ে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতে নির্বাচনটাই অবৈধ ঘোষণা করা উচিত। কলকাতার সমস্ত সংবাদপত্র বলছে যে তৃণমূলের তৎকালীন জোটসঙ্গী কংগ্রেস তৃণমূলের সঙ্গে এক্ষেত্রে অবশ্য একমত হয়নি। বিজেপির রাজ্য নেতৃত্ব তৃণমূলের এই দাবি সমর্থন করেনি। শেষ পর্যন্ত এসআইআর এর চূড়ান্ত পর্যায়ে ভোটারের সংখ্যা দাঁড়িয়েছিল 4,58,00,000। সংশোধনের আগে যে সংখ্যাটা ছিল 4,82,00,000, অর্থাৎ বাদ পড়েছিল 24 লক্ষ। 24 লক্ষ বাদ যাওয়ার পর এক তৃণমূল নেতা বলেছিলেন পরে সবকটা নির্বাচনে বামফ্রন্ট হারবে, তার কারণ এই ভুয়ো ভোটারদের সাহায্যেই তারা চিরকাল জিতে এসেছে। অথচ বিস্ময়করভাবে 2004 সালে পরের লোকসভা ভোটে রেকর্ড স্থাপন করে বামফ্রন্ট পেয়েছিল 41টার মধ্যে 35টা আসন, আর এনডিএর জোটসঙ্গী তৃণমূল জিতেছিল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি আসনে। তারপর 2006 সালের পরবর্তী বিধানসভায় বুদ্ধদেব ভট্টাচার্যের নেতৃত্বে ইতিহাস সৃষ্টি করে বামফ্রন্ট ছিনিয়ে নিয়েছিল 235টি আসন। সুতরাং সমিত দ্বারা এইটা ভেবে অন্তত নিশ্চিন্ত হতে পারেন যে এসআইআর হলে তা সবসময় শাসক দলের বিপক্ষে যায়, তথ্য পরিসংখ্যান কিন্তু একেবারেই সে কথা বলছে না। যাই হোক, আমার পরের বক্তা সিপিএম নেতা সুজন চক্রবর্তী। শুভ সন্ধ্যা। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সচরাচর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, আমার আগে যারা বলেছেন সবাই শুনেছেন। আমি সচরাচর এরকমের আলোচনায় খুব একটা কাগজপত্র নিয়ে আসতে অভ্যস্ত নই। ঘটনাক্রমে নির্বাচন কমিশনের দপ্তরে সর্বদলীয় সভা ছিল, আমি সেখান থেকেই আসলাম এবং কিছু পাইলট স্টাডি করে যা পেয়েছি পশ্চিমবাংলার ভোটার লিস্ট, সেটা ভয়াবহ। আমি এখন যদি এই কাগজগুলো খুঁজে খুঁজে আপনাদের দেখাতে চাই অযথা সময় যাবে, আমি সেটা দেখাবো না, কিন্তু ভয়াবহ একটা অবস্থার মধ্যে আমাদের পশ্চিমবাংলার ভোটার লিস্ট ইত্যাদি ইত্যাদি বিষয় আছে। আমি অবশ্যই শুরুতে শ্রদ্ধা জানাবো স্মৃতির প্রতি, যিনি আমাদের সহনাগরিক, এসআইআর এর আতঙ্কে মারা গেছেন, এর আগেও এনআরসির আতঙ্কে মারা গেছেন। সেই মানুষ আমরা দেখেছি পশ্চিমবাংলায়
বাংলা কি এমন অপরাধ করেছে যে বাংলার মানুষের প্রতি এত অত্যাচার হবে? এটা খুবই বিপজ্জনক হচ্ছে আমাদের সবার কাছেই। বাংলা হাজার যন্ত্রণায় আছে। শিক্ষা, স্কুল কলেজ বন্ধ, লেখাপড়া 12টা বেজে গেল, মাস্টারমশাই রাস্তায় মার খাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন। কাজের ব্যবস্থা নেই, স্ত্রী পুত্র পরিবার ছেড়ে ভিন রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। নিরাপত্তা বলে ক্রমশ নিরাপত্তা দুর্বল হচ্ছে, এমনকি সরকারি হাসপাতালের মধ্যে। এই যখন বাস্তব জীবনের চেহারা, তখন এই সমস্ত আলাপ আলোচনার থেকে স্বাভাবিক সাধারণ যে প্রক্রিয়া নির্বাচনের ভোটার লিস্ট, সেটাকে এমন অস্বাভাবিক একটা জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে কেন্দ্র করে এমন একটা চেহারা দেওয়া হচ্ছে যেন মানুষ তার নিজের ইস্যু জীবনের কথা তাতে না থেকে আতঙ্কে ঘুরে বেড়ায়, অন্তত ভোটার লিস্ট বা ইত্যাদি ইত্যাদি সংক্রান্ত ব্যাপারে। এটা খুবই বেঠিক হচ্ছে। আমার ধারণা সবাই চাইবো একটা নির্ভুল ভোটার তালিকা, এবং এটা সম্ভব, এটা অসম্ভব তা না। কিন্তু সেটা না করে কেউ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান বলে একটা এমন আতঙ্ক সৃষ্টি করবেন যেখানে আসলে বিপদে পড়ছে মতুয়া মানুষ, সাধারণ গরিব মানুষ, দলিত মানুষ, আদিবাসী মানুষ। বলার সময় সেটা বলছেন না। আবার কেউ ভুতুরে ভোটার হোক আর মৃত ভোটার হোক, সব থাকুক, একটাও এসআইআর কিছু করতে দেবো না, এই গোছের মনোভাব। এই যে মনোভাবটা, এটা নির্ভুল ভোটার তালিকা করবার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকেই খুব বিপর্যস্ত করছে। ধরুন 2002 সালের ভোটার লিস্টকে ভিত্তি করে এসআইআর, এমনি এসআইআর কথাটাই খুব বেঠিক। আমার ধারণা জওহরবাবু নিশ্চয়ই বলতে পারবেন এগুলো আমার চাইতে বেশি, আমি তার মধ্যে যাব না। কিন্তু 2000 তারপরে তো 11 ভোট হয়েছে, 14, 16, 19, 21, 24, সব কি ফালতু লোক? তারা কেউ ভোটার ছিল না? এখন তাদের সবার বাপ ঠাকুরদা একেবারে কাগজপত্র নিয়ে খুঁজে বেড়াতে হবে কেন? এইগুলোকে ভিত্তি করে সত্যি সত্যি যে ভোটার লিস্ট আমাদের চোখের সামনে আছে, তার থেকে মৃত মানুষ ইত্যাদি এই নো ট্রেস তাদেরকে খারিজ করা, জেনুইন ভোটারদেরকে রক্ষা করা এবং কম বয়সী 18 বছরের ভোটারদের নাম যুক্ত করা, এই প্রক্রিয়াটা করাটা জরুরি ছিল, যেটা করা সম্ভব বলে মনে করি। এসআইআর তা নিয়ে নানান কথা থাকলেও ভোটার তালিকা নির্ভুল করার একটা ব্যবস্থা পশ্চিমবাংলায় আমি তাকে সমর্থন করছি, আমি তার বিরোধিতা করছি না। কি উদ্দেশ্যে করছি আমি সে কথা পরে আসব। এবং যদি স্যাম্পল দেখা যায় তাহলে দেখা যাবে যে, আমি তো বলবো হয়তো প্রায় 8-10% ভুল এর মধ্যে রয়ে গেছে। 5-7% তো বটেই মৃত মানুষের সংখ্যা। এই সব যোগ করলে 70 লাখ না 80 লাখ না 90 লাখ বলতে পারবো না। কিন্তু এগুলোকে বাতিল করে একটা জেনুইন ভোটার তালিকা করার ক্ষেত্রে কোনো বাধা থাকার কথা নয়। আমাদের কথা অত্যন্ত স্পষ্ট। আমরা যেটা চাই সেটা হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা হোক, কোনো বৈধ ভোটার তাকে বাদ দেওয়া যাবে না, মৃত ভুয়ো ভোটার তাকে অবশ্যই বাদ দিতে হবে। বিজেপি কি চায়? না, তা চায় না। তৃণমূল কি চায়? তা চায় না। এটা ওদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যাচ্ছে, ওদের কথাবার্তা শুনলেও বোঝা যাচ্ছে। আমি বলছি যে এই যে এসআইআর সংখ্যাটা কোথায়? বিহারের এসআইআরতে 65 লক্ষ বাদ, তারপরে এটা ওটা করে 47 লক্ষ বাদ খতিয়ে দেখেছেন? যা বলছিলেন যারা যে রোহিঙ্গা মুসলমান বাদ যাবে আর বাংলাদেশি মুসলমান বাদ যাবে, আমি তাদের জিজ্ঞাসা করতে চাই, এই 65 পরে কমে 47 লক্ষ বাদ গেল সংখ্যায়, এর মধ্যে কজন রোহিঙ্গা মুসলমান? এর মধ্যে কজন বাংলাদেশি মুসলমান? না, তা তো নেই। বরং যারা বাদ গেছেন দেখবেন তাদের মধ্যে 60% হচ্ছে মহিলা, নাম ঠিকানা ইত্যাদি ইত্যাদি পরিবর্তন। বাকি মূলত পরিযায়ী শ্রমিক, দলিত মানুষ, আদিবাসী মানুষ এবং গরিব মানুষ। যত গরিব তত তার কাগজ কম, আর যত কাগজ কম তার মানে তার অস্তিত্ব নেই, সে গণতন্ত্রের প্রক্রিয়ার বাইরে চলে যাবে। প্রতিবেশীরা সবাই জানে এই জেনুইন লোক স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভোটার থেকেছে ইত্যাদি ইত্যাদি, বা তারপর কাজ পায়নি, ভিন রাজ্যে চলে গেছে, অতএব আউট। 3 বার নির্বাচন কমিশন গিয়ে তাকে খুঁজে পায়নি বলে এটা চলতে পারে না। আমি পশ্চিমবাংলার উদাহরণ দেব। বাল্মীকি আবাসন গড়িয়া এই বাস স্ট্যান্ডের কাছে, পাটুলির পাশে,
আমার ধারণা এখানে যারা আছেন অনেকেই চেনেন বাল্মীকি আবাসন। বাল্মীকি আবাসন আমার ধারণা তোমার কনস্টিটিউয়েন্সির মধ্যে ছিল। বাল্মীকি আবাসনে আমি গতকালকে গিয়েছিলাম। মেট্রো রেল তৈরি হবে বলে লোকগুলোকে এখানে সরিয়ে আনা হলো এবং তাদের বাড়ি করে দেওয়া হলো তৎকালীন সরকার। কিন্তু তাদের কাছে কি কাগজ আছে? স্কুল পাস নেই, সরকারি কাগজ নেই, যে যে কাগজ ওরা চাইছে সে কাগজগুলো নেই, বেশিরভাগ ক্ষেত্রে নেই। আছে মূলত আধার। আধার চলবে না, কোর্ট বলার পরেও কার্যত চলবে না মনোভাবে নির্বাচন কমিশন আছে, আমরা সবাই বুঝতে পারছি। ফলে আসলে কি এটা ভোটার তালিকা নির্ভুল করা না জেনুইন ভোটারকে বিপর্যস্ত করে হেনস্থা করার ব্যবস্থা? এই কোয়েশ্চেনটা আমাদের সবার খুঁজে দেখাটা জরুরি। ধরুন যদি খুব সৎ উদ্দেশ্য থাকতো, আমি ধরে নিচ্ছি নির্বাচন কমিশন স্যাংটিফাইড সৎ উদ্দেশ্য নিয়ে করবে, তার ক্রেডিবিলিটি আছে, তার ক্রেডিবিলিটি থাকুক, আমরা চাই। এমনি ক্রেডিবিলিটি চলে গেছে, মহারাষ্ট্রের নির্বাচনের পর ক্রেডিবিলিটি চলে গেছে, কর্ণাটকের ভোটার তালিকার পর ক্রেডিবিলিটি চলে গেছে, স্টিল আমি চাই তাদের ক্রেডিবিলিটি থাকুক। আচ্ছা, এসআইআর 2002-এ যখন করা হলো কোনো বেস ইয়ার ধরা হয়েছিল তার চাইতে 15 বছর আগে? না। এবার কেন 23 বছর আগের বেস ইয়ার? এনুমারেশনের ফর্ম ছিল 2002-তে? না। এবার এনুমারেশনের ফর্ম এবং তার যা পদ্ধতি ইত্যাদি ইত্যাদি হয়েছে। আমি আজকে মিটিংয়ে ছিলাম। 2002-এর আইন তো বদল হয়নি। সিটিজেনশিপ তার আইডেন্টিফিকেশনের কোনো ব্যবস্থা নির্দিষ্ট করা ছিল না। এবারে কেন বদল হয়ে গেল? বরং তখন ছিল অল পার্টি মিটিং, সব পার্টি মিটিং থেকে সিদ্ধান্ত করে এসআইআরে গেল। এখন অল পার্টি মিটিং নেই, কিন্তু বাকিগুলো আছে। তাহলে আসলে সবাইকে জড়িয়ে নিয়ে একটা করব এই উদ্দেশ্যের চাইতে অন্য কোনো অসৎ উদ্দেশ্য কাজ করছে কিনা এটা বিবেচনা করা দরকার। সুমন, সিটিজেনশিপটা নির্বাচন কমিশনের ম্যান্ডেট নয়। তা যদি হতো তাহলে ওটা ওই সেকশনগুলো থাকতো 365-66-তে। এটা তো হোম মিনিস্ট্রির সাবজেক্ট। হোম মিনিস্টারটা লিস্ট করে দিক কারা অনুপ্রবেশকারী অবৈধ, তাদের নাম কেটে দেবে, স্ট্রেট কেটে দেবে। কাজটা তো নির্বাচন কমিশনের না। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফেল করে যাবেন বলে তার অত্যন্ত ঘনিষ্ঠ জ্ঞানেশ কুমারকে ইসিতে বসিয়ে নিজের ফেইলিয়ারটা ইসির ঘাড়ে ফেলে দিয়ে নির্বাচনের প্রক্রিয়া মানে গণতন্ত্রের প্রক্রিয়া মানে আমাদের সাংবিধানিক বিধি ব্যবস্থা তাকে সর্বনাশ করার এই অধিকার কেউ কাউকে দেয়নি। ধরুন আসাম এনআরসি, আত্মকথা এনআরসি এখনো পর্যন্ত আমাদের দেশে করার ব্যবস্থা হয়নি। আসাম, আচ্ছা, যারা আসামের এনআরসির তালিকাটা প্রকাশ করতে পারলো না সিটিজেনশিপের, কবে থেকে? 2018 সালে 40 লক্ষ লোকের নাম বাদ গেছিল। সরকার খুব রেগে গেল। 19 সালে আবার তালিকা বেরোলো 19 লাখ। এবং তার দেখা গেল এই যে বলা হয়েছিল সব মুসলমান বাদ দেবো, অমুক করবো তমুক করবো ইত্যাদি ইত্যাদি, ওরা অনুপ্রবেশকারী আর শরণার্থী। 6 বছর হয়ে গেল 19 সালের পর, আজও পর্যন্ত এই 19 লক্ষ বাদ যাওয়ার এনআরসি সেটা কি সরকার গ্রহণ করতে পেরেছে? মানে আমাদের দেশের সাংবিধানিক ব্যবস্থা কি গ্রহণ করতে পেরেছে? না তো, পারেনি তো। বরং দেখা যাচ্ছে মুসলমান বাদ দেওয়ার চাইতে যারা বলেছিল হিন্দু মানুষ বাদ গেছে 13 লক্ষ। অতএব বন্ধ করতে পারলো না। তাহলে তুমি 6 বছর ধরে নির্বাচন কমিশনকে ঘাড়ে ফেলছো, নিজেকে করতে পারলে না, নির্বাচন কমিশনের ঘাড়ে ফেলে বাংলা মানুষকে ব্যতিব্যস্ত করছো কেন? ধরুন ডি ভোটার আসাম, ফরেন ট্রাইব্যুনালে ডিভোটার তালিকা গেছে 2,42,000, মানে ওদের পপুলেশনের 0.8%, মানে ভোটারের 0.8%। এই 2,42,000-এর মধ্যে ফরেন ট্রাইব্যুনাল এই এত খেটে খুঁটে কোটি কোটি টাকা খরচ করে বোধহয় 40,000 নাম বার করতে পেরেছে, হুইচ ইজ ম্যাক্সিমাম 15-16%। তাহলে 15-16% অফ 0.8%, আমি ধরে নিচ্ছি 1%-এর, তাহলে 0.15% বা 0.16% বা 0.14%।